প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন, প্রধানমন্ত্রী। তো এগুলো তো হচ্ছে। এখন ভারত সরকার তার এই দীর্ঘদিনের সেবাদাসী, এই সেবাদাসীকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে বলবেন। এটা আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। আমি দেখি। আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে ভারত বলবে। হয়তোবা এটাকেও ভারত একটা দাবার গুটির মতো চলে যাবে। সরকারের সাথে কি বিএনপির বড় ধরনের কোনো সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে? এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক 2-3টা ঘটনা দেখে আমার মনে হলো। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল, বলেছিল গণভবনের দরজা খোলা আছে। আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব, কিন্তু সংলাপের জন্য নয়, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ এই বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। আপনারা জানেন যে ভারত সরকারের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি গত পরশুদিন বাংলাদেশ সফর করে গিয়েছেন এবং তিনি আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো সেখানে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে এবং সেখানে এই শেখ হাসিনা যে ভারতে বসে বসে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে তার কার্যক্রম চালাচ্ছেন এ নিয়েও উষ্মা প্রকাশ করা হয় এবং সেটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি তার কূটনৈতিক নোটে সেটা লিখে নিয়েছেন। তো এই নিয়ে একটা ডিসকাস হয়েছে ভারতীয় সংসদীয় পার্লামেন্টারি মিটিংয়ে এবং সেটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে বাংলা আউটলুক। আমি একটু দেখি সেখানে কি লিখেছে যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দিন দুয়েক আগে ঢাকা সফর করে গিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের বুধবার ব্রিফ করেছেন তিনি। বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে এই সফরের বিস্তারিত তুলে ধরেন বিক্রম। ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক কার্যক্রম এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতনের মতো বিষয়গুলো উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবর অনুযায়ী ব্রিফিংয়ে ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি জানান যে ভারতে বসে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। আচ্ছা, সমর্থন না করলে এভাবে তাহলে বক্তব্য দেয় কিভাবে? এবং বিক্রম মিশ্রি আরও বলেন যে এটি এই দুই দেশের সম্পর্কের মধ্যে একটা প্রতিবন্ধক। অবশ্যই বিক্রম মিশ্রি আরও বলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তো মুখে বললে হবে না। আগে তো শুধু একমাত্র আওয়ামী লীগকেই তারা তাদের লোক মনে করতো আর বাংলাদেশের বাকি জনগণকে তারা শত্রু মনে করতো। তিনি বলেন বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। তিনি আরও বলেন যে শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন, মানে শেখ হাসিনা যে মোবাইল ফোন ব্যবহার করতেছেন বক্তব্য দেওয়ার জন্য, এটা তার ব্যক্তিগত। ভারত সরকার তাকে কোনো মোবাইল ফোন কিনে দেয়নি বা কোনো ইন্টারনেট দেয়নি বা এমন কোনো সুযোগ প্রদান করেনি যাতে শেখ হাসিনা ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এবং তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথার অংশ। আহা, কি সত্য কথা! মানে ভারত নাকি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, সেটা তো আমরা ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি। আর এর আগেও দেখেছি 2014 সালের নির্বাচন আমরা দেখিনি কিভাবে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে জোর করে রাজি করেছিলেন। সেই বিদেশ সচিব, এই যে বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তখনকার বিদেশ সচিব ছিলেন সুজাতা সিং। তো তিনি এসে এরশাদকে জোর করে রাজি করেছিলেন নির্বাচনে দেওয়ার জন্য যাতে বিএনপি জামাত ক্ষমতায় আসতে পারে। সেই ভারত বলে তারা নাকি অন্য কোনো দেশের রাজনীতিতে নাক গলায় না। কি মধুর কথা! গত কয়েকদিনে ভারতে বসে হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার। এমন পরিস্থিতিতে হাসিনাকে নিয়ে বিক্রম মিশ্রির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়, এটা জানায় ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু। বিক্রম মিশ্রি কমিটিকে বলেন যে সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের অন্যতম বৃহত্তম অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে সাম্প্রতিক সময়ে দুই দেশ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে এবং তিনি এও জানান যে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত রয়েছে, তবে তার সফরের পরে দুই দেশের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তখন ইন্টারেস্টিং বিষয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে যে তখন অনেক এমপি, মানে ভারতের যে এমপিরা, তারা এই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি হিসাবে অবস্থান করতেছেন
তিনি কি ভিজিট বিষয়ে আছেন, নাকি অ্যাসাইলামে আছেন, নাকি শরণার্থী হিসাবে আছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কিনা তা জানতে চেয়েছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমপিদের এইসব প্রশ্নের কোনো উত্তর দেননি। তার মানে এখানে কিছুটা ডালামে কুচকালা হয়। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন নিয়ম করে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলা ও নির্যাতনের গুজব প্রচার করে আসছে। অনেক ক্ষেত্রে ভুয়া এবং পুরোপুরি অপতথ্য প্রচার করতেছে। এবং এই ভারতীয় এমপিরা বাংলাদেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে বিক্রম মিশ্রিকে প্রশ্ন করেন। জবাবে ভারতের বিদেশ সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলেও জানান পররাষ্ট্র সচিব। এ সময় অনেক এমপি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয় জানতে চান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিক্রম বলেন যে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তরে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান শশী থারু, এই শশী থারুকে আমার পছন্দ। তিনি আগেই বলেছেন যে বাংলাদেশ একটা অন্য দেশ, সুতরাং এই বাংলাদেশের যে কোনো ব্যাপারে মন্তব্য করার আগে আমরা যেন খুব চিন্তা ভাবনা করি। তো এই শশী থারুর বিষয়ে আমরা মনে রাখবো। তিনি এই কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করে বলেন যে এটা একটা খুব ভালো সভা ছিল এবং আমরা এই বিষয়ে সংসদে রিপোর্ট করব আগামী বছরের শেষের দিকে। এটিকে একটি খুব ভালো সূচনা হিসাবেই বলা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূস, তৌহিদ হোসেন এবং জসিমউদ্দিন তারা এই তিনজনই কিন্তু এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে কার্যক্রম চালাচ্ছে, যেরকম বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, প্রতিশোধ নেবেন, হুমকি দিচ্ছেন, এতে আমরা খুবই উদ্বিগ্ন এবং এটা দুই দেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করবে। সরকারের সাথে কি বিএনপির বড় ধরনের কোনো সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে? এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক 2-3টা ঘটনা দেখে আমার মনে হলো। কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত, একটু কথা বলা দরকার। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে। সেটার পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। এই পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর। তার আগে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যখন গিয়েছিলেন সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন, সেটা আগে একটু কথা বলে নিতে চাই, পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি। কিছুদিন আগে তিনি গেছেন এবং সম্ভবত 2-1 দিনের মধ্যেই আগে তিনি ফিরেছেন দেশে। সেখানে তিনি নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে কথাবার্তা বলেছেন। সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তার ভাষা আমরা একটু খেয়াল করব। মানবজমিনের হেডলাইন, সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারণ নয়। আপনারা কারা? তিনি বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই, সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে, এটি করার এখতিয়ার কার? সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের, আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট। এটা এভাবে বলা যায় না। আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে, কারা করবেন, সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত, এই ধরনের আলাপ আগে ছিল। কিন্তু আমরা লন্ডনে বসে জনাব আলমগীর যে ভাষায় এটাকে ডিনাউন্স করছেন, ভাষাটা খুবই কঠোর ছিল। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোনো সংবিধান সংশোধনের মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয়, সেটা বিএনপি এই সরকারের সময়ে সেটা হোক, সেটা কঠোরভাবে চাইবে না। এবং জানি না যদি সরকারের সেদিকে এগিয়ে যায় তারা কি করবে, সেটা প্রতিরোধেরও তাদের দিক থেকে বা অ্যাটলিস্ট চাপ দেওয়ার চেষ্টা তাদের দিক থেকে করবে কিনা এই আলাপ আছে। যদি আমরা এর মধ্যেই জানি সংবিধান সংস্কার কমিশন একটা তৈরি হয়েছে, তারা ফুল সুইং কাজ করছেন, নিজেরা তারা কাজ করছেন, তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন, কথা বলছেন, অপিনিয়ন নিয়েছেন, তারা তাদের রিপোর্টেরও চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এবং এই রিপোর্ট নিয়ে সাথে আরও অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন দলগুলোর সাথে আলোচনায় বসবেন। কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা, মানে এই যে আপনারা কারা, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং, তো তাহলে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে। যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, সংবিধান সংস্কারে দিয়েছে। তো তার মানে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে, কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক, আমিও টেকনিক্যালিটিসে ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে, সেই জায়গাটায় সম্ভবত বিএনপি খুব শক্তভাবে দাঁড়াবে। এবং সেটা যদি হয় সরকারের সাথে, এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা খুবই টাফ একটা কথা এবং এটা নিয়ে আমি ধারণা করি যে সামনে খুব বড় সমস্যা হবে। হেডলাইন প্রথম আলোর এরকম, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। মানে একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখানে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি এদের প্রতিনিধিকার সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বলে বলা হচ্ছে। এখানে স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এসেছেন, কি কি চ্যালেঞ্জ আছে তিনি সেগুলো সব বলছেন, কি কি আছে না আছে। অপপ্রচারের কথা বলেছেন, দেশের বাইরে ঘরে নানান রকম সংকট চলছে, এগুলো সব যোগ করেছেন। কিন্তু জনাব নাহিদ স্পষ্টভাবে বলছেন যে যেহেতু তারা সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন। কারণ যুক্তিটা এইরকম, ব্যর্থ যদি প্রমাণিত হন তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, তারা সংস্কার করতে পারবেন না, এবং রাজনৈতিক দলগুলো এটাই চাইছে। অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে রেসপন্ড করেছেন, রেসপন্ড করার কথা। তিনি বলছেন
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী। তারা এই ধরনের বক্তব্য রাখবেন এটা আশা করি না, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্য আমরা কাজ করছি গত 15 বছর ধরে। আমরা সংগ্রাম লড়াই করেছি। উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না। উনি ঢাকা ফেরা মাত্র ওনাকে এই প্রশ্নটা সাংবাদিকরা করেছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা জবাব তিনি এভাবে দিয়েছেন। সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আমরা খেয়াল করব বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার, বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন, আমি একটা কথা বহুবার বলেছি, সমন্বয়কটা সরকারের অংশ নন, কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, মানে এটা এভাবেই মানুষ বোঝে, মানুষ দেখে, এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে, সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হয়ে উঠবেন। সো আমরা একটু যদি রিক্যাপ করি, রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো, বিএনপি যখন সেটা বাধা দিল, যখন পরবর্তীতে আমরা দেখেছি যে সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা, সেটাও বিএনপি, তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো, তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন, আমার মনে পড়ে যে তারা চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, পরে আবার এটাকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন, কিন্তু অন্যান্যদের মতো এত সরাসরি একে নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি। সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা জনাব আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো কেউ এই চেষ্টা করছে না আওয়ামী লীগ যাতে টিকে থাকে, পুনর্বাসন করে। যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও বলেছিলেন যে তারাও প্রচুর চাপ দিচ্ছে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয়। সো আমরা দেখবো একটা ধারাবাহিক রকম এক ধরনের তাদের মধ্যে দ্বিমত ছিল, সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে, যেটা সবচেয়ে জরুরি। দ্বিমতের জায়গাটা বোঝা যাচ্ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ডিভাইসিভ হচ্ছে, এবং আমি ধারণা করি এটা সাংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি। কারণ মোটটা একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দ্বিমত তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবেন, মানে এই যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে যে সরকার তার ম্যান্ডেট কতটুকু। এখানেও আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে ডক্টর ইউনূসের একটা দ্বিমতের জায়গা তৈরি হয়েছে, কারণ আমি ক্লিয়ারলি মনে করতে পারি ডক্টর ইউনূস ডেইলি স্টার এবং বণিক বার্তার সাথে যে ইন্টারভিউ দিয়েছেন, আমি ভুল না করে ডেইলি স্টারে উনি কথাটা বলেছেন যে এই সরকার শুধু ফ্যাসিলিটেটর, ওনারা সব দলের সাথে বসবেন, বসে ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার করবেন, সেটুকু করবেন। উনি এক্স্যাক্টলি এভাবে বলেছেন যদি 100টা সংস্কার প্রস্তাব আসে, সবাই যদি একমত হয় 10টা, তো 10টা করবো, 10টা করে নির্বাচন দেবো। এবং উনি বলেছেন যদি দলগুলো বলে সংস্কার প্রয়োজন নেই, তাহলে সংস্কার করবো না, নির্বাচন দিয়ে দেবো, আমরা এখানে বসে থাকতে আসিনি, আমাদের সবাই চলে যেতে চাইছে। এইসব কথা ডক্টর ইউনূস বলছে। শেষের অংশের মধ্যে একটু ক্ষোভ, একটু শ্লেষ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা বলেছেন। এদিকে আবার বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন যে এই সরকারকেই অনেক সংস্কার করতে হবে, মানে এই সরকারের নিজের সংস্কারের ম্যান্ডেট আছে, এবং এই সরকার নিজে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যেটা আমরা সম্প্রতি ডক্টর ইউনূসের আলোচনায় দেখিনি। সুতরাং সরকারের মধ্যেও মতদ্বৈততার জায়গা আছে, এবং বিএনপির সাথে আমি দেখছি যে এই সংকট অনিবার্যভাবেই সামনের দিনগুলোতে দেখা দেবে। এবং এটা দ্বিমতের নিয়ে কোনো সমস্যা নেই, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশের একটা ট্রেডিশনাল দল যেভাবে চলেছে, সেই দলটা রাতারাতি তার সবকিছু চিন্তা ভাবনা সব পাল্টে ফেলবে, এটা এক্সপেক্ট করা ভুল। তারা নিশ্চয়ই ফিল করছেন যে কিছু কিছু জায়গায় তারা কাজ করতে চান, কিন্তু সেটা নিয়ে তো আসলেও দ্বিমত আছে, বহুজনের সাথে, দলগুলোর মধ্যে দ্বিমত আছে, সরকারের সাথে দ্বিমত আছে, সিভিল সোসাইটিতে যারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন দীর্ঘ সময়, তাদের সাথে দ্বিমত আছে। তো এই দ্বিমতগুলো আছে, কিন্তু এখন সরকারের দিক সাথে, সরকারের চাওয়ার সাথে, এবং উপদেষ্টা যেভাবে কথা বলছেন, এবং আমরা একটু আমরা খোলাখুলি কথা বলে ফেলা ভালো। সামনে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, তার সাথে আন্দোলনের একেবারে পুরো ভাগে থাকা এই ছাত্র উপদেষ্টারা, তারা ইনফর্মালিও যদি থাকেন, তাহলে কিন্তু এই সংঘাতটা আরো বড় হয়ে দাঁড়াবে। বাংলাদেশকে ইন্ডিয়া 10 মিনিটে দখল করবে, 15 মিনিটে দখল করবে, এই কথাগুলো এতদিন শুভেন্দু, বিজেপি, তারপর আরএসএস থেকে বলে আসতেছে। আমরা ওইটা কোনো কথা কষ্ট পাই নাই, কিছু মনেও করি নাই, কিন্তু গতকাল একটা নিউজ দেখলাম, যে নিউজটা দেখে আসলে কি বলবো, অনেক কষ্ট পাইছি। সেটা হচ্ছে ইন্ডিয়া যারা মুসলিম নেতা আছে, একজন মুসলিম নেতা বলতেছে, আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না, যে বর্ডার খুলে দেওয়া হোক, পুলিশও লাগবে না, সেনাবাহিনীও লাগবে না, আমরা 15 মিনিটে বাংলাদেশ দখল করবো। এটা বলতেছে পশ্চিমবঙ্গের মুসলিম যারা আছে, ওরাই নাকি বাংলাদেশকে দখল করবে। একটা কথা হলো কি জানেন, আমরা বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশি, আমরা কি করছি? ইন্ডিয়াতে কোনো মুসলিম ভাইয়ের উপর হামলা হইলে বাংলাদেশে প্রতিবাদ করছি, ইন্ডিয়াতে কোনো মসজিদের উপর হামলা হইলে বাংলাদেশে প্রতিবাদ করছি, গুজরাটের কসাই যখন বাবরি মসজিদ ভেঙে দেয়, এটার জন্য আমরা প্রতিবাদ করছি, এবং এইটার জন্য বাংলাদেশে মোদি আসছিল, মোদির আশা ঠেকানোর জন্য আন্দোলন করছিলাম। সেই আন্দোলনে 21 জন মানুষকে মারা হয়েছিল, শেখ হাসিনা গুলি করে মারছিল। কি জন্য? কারণ ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত, এই জন্য প্রতিবাদ করছিলাম না। আমরা রাজপথে আন্দোলন করি নাই, পুলিশের পিটানি খাই নাই, গুলি খাই নাই, আমরা মরি নাই, মরছি। কিন্তু আমরা ভুল জায়গাতে যে কাজগুলো করছি সম্পূর্ণ আমাদের ভুল ছিল, সম্পূর্ণ ভুল ছিল। আজকে তখন ইন্ডিয়ার মুসলিম যারা, আজকে ব্যাপারটা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে বাংলাদেশের, যে আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করতেছি, সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি, এটা ইন্ডিয়া প্রচার করতেছে। আর সেই হিন্দুদের পক্ষ নিয়ে যখন ইন্ডিয়ার থেকে মুসলিম নেতারা বলতেছে যে বাংলাদেশ দখল করবে ওরাই, এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের। তাহলে আমরা যেটা করছি এতদিন সম্পূর্ণ ভুল করছি। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে যারা মুসলিম, ওরা তো জানে যে বাংলাদেশে ইন্ডিয়াতে কিছু হইলে মুসলিমদের পক্ষে প্রতিবাদ করে বাংলাদেশিরা, দেখছে না ওরা? ওদের তো চুপ থাকা উচিত ছিল। অ্যাটলিস্ট যে যাই করুক, আরএসএস কি বললো, তারপরে বিজেপি কি বললো, মমতা কি বললো, এগুলো তো দেখার প্রয়োজন ছিল না। বাংলাদেশে, ইন্ডিয়াতে যারা মুসলিম নেতা আছে, ওদের তো চুপ থাকা উচিত ছিল।
না, ওরা দেশের স্বার্থে এক। এইটা হচ্ছে বাংলাদেশে যারা হিন্দু আছে না, আপনাদেরকে বলি প্লিজ, আপনারা যারা এখনো মোদির কথায় লাফালাফি করতেছেন, এদের থেকে শিক্ষা নেন, এদের থেকে শিক্ষা নেন। এরা দেশের স্বার্থে, এদেরকে মোদি পিটাইতেছে, এদেরকে মোদি মসজিদ ভেঙে দিচ্ছে, এখনো মসজিদ ভাঙছে। 100 বছর পুরনো মসজিদ 2 দিন আগে একটা ভাঙতে দেখলাম, 200 বছর পুরনো মসজিদ ভাঙতেছে, তারপরে বাড়িঘর হামলা করতেছে, গরু জবাই করলে মেরে ফেলতেছে, ঠিক না? বাংলাদেশে যেহেতু হিন্দু মুসলিমের একটা ঝামেলা হয়েছে, দুই দেশের মাঝে একটা কথা কাটাকাটি চলতেছে, এইখানে মুসলিমরা মোদির পক্ষ নিয়ে কথা বলা শুরু করছে, হিন্দুদের পক্ষে কথা বলা শুরু করছে, আর আমরাই কিনা বাংলাদেশি হয়ে ইন্ডিয়াকে কথা বলা শুরু করে দিচ্ছি। ভাইরে, আপনি হিন্দু, আপনি সনাতনী, এই দেশটা আপনার, আপনি সংখ্যালঘু, আপনি নিজেরা দাবি করেন সংখ্যালঘু, আমরা কখনো মনে করি না আপনার সংখ্যালঘু, এই দেশটা আপনার, আপনি কেন ইন্ডিয়াকে খেলার সুযোগ করে দিবেন বলেন? আর বাংলাদেশে যারা আলেমোলামা আছেন, আপনাদেরকে বলি এই জিনিস থেকে শিক্ষা নেন। আপনি যার জন্য কান্না করেন, সে আপনার জন্য কান্না করে না, আপনি যার জন্য ব্যথিত হন, সে আপনার কষ্টে ব্যথা পায় না। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল, বলেছিল গণভবনের দরজা খোলা আছে, আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব, কিন্তু সংলাপের জন্য নয়, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম। আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয়, তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব। তাই আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে, এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচক ভাবে উপস্থাপন করতে পারবেন না। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে। অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখনই আওয়ামী লীগকে কিছু বলে নাই। বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে, কোনো ধরনের বিচার হয় নাই, এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখলদারিত্বের সাথে জড়িত, কিন্তু ভারত কোনো কথা বলে নাই। তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।